Dear students, welcome to the world of Mind Zone. আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা অনলাইন ক্লাস করব, সেই অনুযায়ী আজ আমি এখন ইংরেজির ক্লাসটা করছি। এর আগের ইংরেজির ক্লাসটাতে আমি একটা পোয়েম পড়িয়েছিলাম, দ্যাট ওয়াজ অন কিলিং আ ট্রি। আজকে নিউ পোয়েম পড়াবো, সেকেন্ড পোয়েমটা, দ্যাট ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ, written by John Keats. Before going through the poem, I want to shed a light on the life of John Keats. পোয়েমটা পড়ার পূর্বে কবির জীবনের উপরে একটু সংক্ষিপ্ত আলোকপাত করে নিতে চাই। জন কিটস was a famous poet. In future তোমরা পড়বে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ দুজনে মিলে তারা রোমান্টিক পিরিয়ডের সূচনা করেছিলেন, দ্যাট ওয়াজ ইন 1798, এবং তাদেরকে ফার্স্ট জেনারেশনের পোয়েট ধরে নেওয়া হয়। অ্যান্ড জন কিটস was the poet of second generation in romantic movement. John Keats was born on 31st October in 1795 in London, and after his birth his father died when he was mere a child, and his mother married a man and started to live with him. John Keats had a great desire to be a poet since his childhood, but he started to read medical science. Incidentally, he came across with a great poet, Leigh Hunt, who influenced him in writing poetry. He praised him for his spontaneous feeling of writing poetry, and he dragged inspiration from him. Later, he lost his mother also. He became lonely. He had an only brother whose name was Tom. তার একটি ভাই ছিল, তার নাম ছিল টম। সেই টম তাকে প্রভাবিত করতে থাকে এবং বোঝাতে থাকে যে কবিতা লেখাটা তার একটা সহজাত তার প্রতিভা, তার দাদা যেন কবিতায় লেখে। সেই জন্যে মেডিকেলের পড়া ত্যাগ করে জন কিটস কবিতা লেখা শুরু করেছিলেন। অ্যান্ড হোয়াট ইজ সারপ্রাইজিং ইজ দ্যাট, সব থেকে অবাক করার ব্যাপার হচ্ছে, হি ডাইড অ্যাট এজ অফ 25, তিনি 25 বছর বয়সে মারা গিয়েছিলেন। এবং ইন 1821, এবং তার যদি রাইটিং ক্যারিয়ারটাকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখা যাবে যে তিনি 4 থেকে মাত্র 5 বছর তার কাব্য জীবনটা ছিল। And he became famous within that 4 years. ওই 4 বছরের মধ্যে তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন। And he is compared with Byron, he is compared with Shelley, তাদের সঙ্গে তাকে তুলনা করা হয়। আজকের যে পোয়েট্রিটা আমরা পড়াবো, এবার কবিতার বিষয়ে আসছি, দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর কবিতা। প্রথমত টাইটেলটা নিয়ে একটু সংক্ষেপে বলে নিতে চাই, দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর কবিতা। পৃথিবীর কবিতা বলতে বোঝানো হয় পৃথিবীকে নিয়ে যে কবিতা, সেটা হচ্ছে পৃথিবীর কবিতা। এইবার আমাদের কবিতাকে নিয়ে বলা যেতে পারে যে বিভিন্ন ধরনের কবি আছেন,
প্রত্যেকটা কবিরই লেখার একটা একটা করে আলাদা আলাদা সাবজেক্ট ম্যাটার থাকে, এক একজন এক একটা দিক, কেউ নেচার নিয়ে, কেউ ওয়ার নিয়ে, কেউ রিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি কবিতা লেখেন, বাস্তববাদী কবি। কিন্তু আমরা যদি জন কিটসকে দেখি তাহলে আমরা দেখব তিনি ছিলেন নেচার পোয়েট হু লাভড এ নেচার ইমেন্সলি। হি লাভড এভরি এলিমেন্টস অফ নেচার, and in the poem The Poetry of Earth, his deep love for natural elements has been reflected. It has been reflected in every line of the poem The Poetry of Earth. এই পোয়েট্রি অফ আর্থ কবিতাটার অরিজিনাল টাইটেলটা কিন্তু পোয়েট্রি অফ আর্থ নয়। দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম ইজ অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। দিস ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম। এইবার আমি একটু, তোমরা যদি তোমাদের সবার সামনে পারাপস বই রাখা আছে, আমি বেঙ্গল মিনিংটা বলে নিচ্ছি একটু, বিশেষ করে কবি পরিচিতিটা। জন কিটস 1795, as I have mentioned earlier, to 1821, অর্থাৎ 25 বছর তিনি জীবিত ছিলেন, was a noted poet of the English Romantic movement. ইংলিশ রোমান্টিক মুভমেন্ট যার সূচনাটা হয়েছিল 1798-এ, সেই ইংলিশ রোমান্টিক মুভমেন্টে তিনি একজন পরিচিত কবি। হি বিলং টু দ্য সেকেন্ড জেনারেশন অফ দ্য রোমান্টিক পোয়েটস। রোমান্টিক কবিদের সেকেন্ড জেনারেশন, তাদের মধ্যে তিনি পড়তেন কথা তাদের আওতায় তিনি আসতেন। হি কেম আফটার কোলরিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ, যেটা বলেছিলাম কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের পরে। হি ইজ নোন ফর ইজ ভিভিড ইমেজারি, তিনি পরিচিত হয়ে আছেন। হি ইজ ফ্যামিলিয়ার ফর ইজ ভিভিড ইমেজারি, ভিভিড কথার অর্থ হলো জীবন্ত, ইমেজারি কথার অর্থ হলো চিত্ররূপ। হুইচ আর নোটেড ফর দেয়ার সেন্সুয়াস আপিল, যেগুলো তার ইন্দ্রিয়গ্রাহ্য আবেদনের জন্য পরিচিত। অ্যাকচুয়ালি আমাদের পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, তিনি এমন এমন ওয়ার্ড ইউজ করতেন যেই ওয়ার্ডসগুলোর দ্বারা আমরা এই ইন্দ্রিয়গুলোর দ্বারা যেন সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো যেন অনুভব করতে পারছি। এই সেন্সুয়াস আপিলটার জন্যই জন কিটস ওয়াজ ফেমাস। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর ওড টু আ নাইটেঙ্গেল, হাইপেরিয়ন অ্যান্ড ইসাবেলা, এগুলো ছিল তার বিখ্যাত লেখা। ওড টু আ নাইটেঙ্গেল is a very famous poem, and he wrote the poems in the form of ode particularly. About second stanza দেখো, the argument put forward by Keats in this poem is that, যে যুক্তিটা কিটস রেখেছেন এই কবিতার মধ্যে সেটা হলো the natural music of the earth never ceases to play through the cycle of the seasons. দ্য ন্যাচারাল মিউজিক, প্রাকৃতিক সঙ্গীত অফ দ্য পৃথিবীর প্রাকৃতিক যে সঙ্গীত বা পৃথিবীর প্রাকৃতিক যে গান, নেভার সিজেস, নেভার মানে কখনোই, সিজেস মানে থামে না, টু প্লে মানে বাজতে, থ্রু দ্য সাইকেল অফ দ্য সিজনস, এই ঋতুর যে চক্রের যে ঋতু আবর্তিত হয় সেই ঋতুচক্রে কখনো পৃথিবীর সঙ্গীত কখনো থেমে থাকে না, একটার পর একটা চলতেই থাকে। দ্য পোয়েম ইজ আ সনেট, এই পোয়েমটা হচ্ছে একটি সনেট। সনেট সম্বন্ধে অল্প কিছু তোমাদের ধারণা আছে। সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইনস। সনেট হচ্ছে একটা 14 লাইনের কবিতা। দেয়ার আর টু টাইপস অফ সনেটস, দু ধরনের সনেট আছে। One is Shakespearean sonnet, another one is Petrarchan sonnet, and this is Petrarchan sonnet. And the trait of Petrarchan sonnet is that it is divided into two parts. এটা দুটো পার্টে বিভক্ত। First part is consisted of 8 lines and the second part is consisted of 6 lines. প্রথম পার্টটা 8টা লাইনকে নিয়ে এবং শেষের পার্টটা হচ্ছে 6টা লাইনকে নিয়ে। প্রথম 8টা পার্টের কে বলা হয় অক্টেভ এবং শেষের 6টা লাইনটাকে বলা হয় সিস্টেম। ওয়াইজ যেখানে কিনা শেক্সপিয়ার সনেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেটাতেও 14 লাইন থাকবে, কিন্তু সেটাতে 3টা কোয়াট্রেন থাকে, 3 4 12 লাইন, এবং একটা কন্ট্রোলিং কাপলেট থাকে 2 লাইনের, তাহলে 3 4 12 দিয়ে 14। এটা হলো Petrarchan sonnet. The poem is a sonnet in which the song of grasshopper is embodied in the octave. তাহলে প্রথম 8টা লাইন আমি যেটা বললাম, প্রথম 8টা লাইন একটু দেখলে বুঝতে পারবে বইটা দিকে তাকালে, যে প্রথমে 8টা লাইন, নেভার পর্যন্ত হচ্ছে 8টা লাইন, তারপর থেকে বাকিটা হচ্ছে 6টা লাইন। ওই 8টা লাইনের মধ্যে
ওই 8টা লাইনের মধ্যে উইট পর্যন্ত 8টা লাইনের মধ্যে কি বর্ণিত হয়েছে না, দ্য সং অফ দ্য গ্রাসহপার, এবং সেটা ওইটাকে অক্টেভ পার্ট, এবং শেষের যে 6টা লাইন সেটার মধ্যে যেটাকে শেষের পার্ট বলা হচ্ছে, ওর মধ্যে ক্রিকেটের মিউজিকটা সেটা বর্ণিত হয়েছে। নাও কোশ্চেনস মে বি অ্যারাইজড, হোয়াই ডিড দ্য পোয়েট সিলেক্ট গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট? প্রশ্ন উঠতে পারে কেনই বা কবি গ্রাসহপার মানে ফড়িং, গ্রাসহপার এবং হচ্ছে ক্রিকেট, গ্রাসহপার ফড়িং এবং ক্রিকেট হচ্ছে ঝিঝি পোকাকে বেছে নিয়ে নিলেন তার কবিতা লেখার জন্য। হিয়ার ইজ দ্য ডিফারেন্স, এইখানে হচ্ছে তফাৎটা। অ্যাকচুয়ালি যেগুলো ইনসিগনিফিকেন্ট অর ট্রিভিয়াল, যেগুলো তুচ্ছ ছোট প্রাণী, সেগুলো সাধারণত আমাদের দৃষ্টি আকর্ষণ করে না, বাট দে হ্যাভ লাইফস, কিন্তু তাদেরও জীবন আছে। শক্তিধর প্রাণী মানুষের তুলনায় অনেক বেশি আছে দৈহিক শক্তিতে, কিন্তু বুদ্ধি বলে মানুষ অনেক বড়। তার ফলস্বরূপ আমরা শুধুমাত্র আমাদেরকে গুরুত্ব দিই, অন্যান্য যে সমস্ত ন্যাচারাল এলিমেন্ট যেগুলো আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী আছে, তাদের উপর আমরা দৃষ্টি ফেলাই না, বা তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করে না। কিন্তু কবি জন কিটসের কাছে একটা ঘাস ফড়িংও তাৎপর্য বহন করে, একটা ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকাও তার একটা তাৎপর্য রয়েছে, এবং তাদের গানগুলো তাকে মোহিত করে। এইখানে এই কবিতার মধ্যে তিনি সেটাই বোঝাতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি তাহলে এখানে মিউজিক বলতে বোঝাতে চাচ্ছে সঙ্গীত, দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি মানে কবিতা বলতে কাব্য, কাব্য শৈলী, সেটা কিসের কাব্যশৈলী না পৃথিবীর কাব্যশৈলী, পৃথিবীর কাব্যশৈলী। এবার মিউজিক, মিউজিক অফ আর্থ নিয়ে এবার আমি একটু এটা বিষয় বলতে চাই যে মিউজিক, এমন কোনো পৃথিবীতে ব্যক্তি নেই যে মিউজিক ভালোবাসে না, যে শিশু ভালোবাসে না, যে ফুল ভালোবাসে না, এটা ধরে নেওয়া হয়। এবং মিউজিকটা সদা পরিবর্তনশীল, মানুষের মিউজিকের প্রতি ট্রেন্ডটা সদা পরিবর্তনশীল, এবং আজকে যে গানটা ভালো লাগছে আগামীকাল সেই গানটা নাও ভালো লাগতে পারে, আরো 2 বছর 4 বছর পরে সেই গানটা ভালো নাও লাগতে পারে। এটাই হয় সাধারণত, একটা ট্রেন্ড চলে, একটা গান কিছুদিন সেই ট্রেন্ড চলে, এবং সেই ট্রেন্ডটা চলে যাওয়ার পর আবার একটা অন্য গানের দিকে যাই আমরা। কিন্তু যদি আমরা দেখি যে ঘাস ফড়িং এর শব্দ, ঝিঝি পোকার শব্দ, সে সৃষ্টির আদিকালেও যেমন ছিল এখনো তেমন আছে। এবং অনেক সময় যদি আমরা ক্যালেন্ডার আমাদের কাছে আছে, আমাদের কাছে দিনক্ষণ তারিখ জানার অনেক উপায় আছে, কিন্তু যখন এইগুলো ছিল না তখন আমরা আইডেন্টিফাই করতাম ঋতুকে, সেটা হচ্ছে থ্রু দ্য মিউজিক অফ দ্য ন্যাচারাল এলিমেন্টস। যেমন কাকু সিংস ইন স্প্রিং, বসন্তকালে কোকিলের গান শোনা যায়। উই সি ফ্লাওয়ার্স লাইক কাশ ইন অটাম, শরৎকালে আমরা কাশফুল দেখতে পাই। এইগুলোর দ্বারা বোঝা যায় যে ঋতুর একটা পরিবর্তন এসেছে, কারণ প্রকৃতির সাথে এই যে সমস্ত পশু পাখি এদের একটা আত্মিক যোগ আছে, সেগুলোর দ্বারা আমরা আইডেন্টিফাই করে নিতে পারি। এইখানে কবি ওই গ্রাসহপারকে তুলে ধরেছেন, সেটা হচ্ছে গ্রীষ্মকালটাকে তুলে ধরার জন্য, যে গ্রীষ্মকালও সঙ্গীত মুখর হয়, এবং ঝিঝি পোকারকে তুলে ধরছেন কারণ ঝিঝি পোকার দ্বারাও শীতকালটা সঙ্গীত মুখর হয়ে ওঠে। সেই জন্য তিনি ঘাস ফড়িং এবং ঝিঝি পোকাকে তিনি বেছে নিয়েছেন, এবং তিনি বোঝাতে চেষ্টা করছেন যে থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে কোনো না কোনো ন্যাচারাল এলিমেন্ট যেগুলো আছে বা যেগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে, তারা তাদের মতো করে পৃথিবীর সঙ্গীতটাকে আনন্দ মুখরিত করে রাখে এবং আমাদেরকে তারা আনন্দ দিয়ে থাকে। এবার আমরা হয়তো অনেক সময় সেটা ব্যর্থ হই উপভোগ করতে। দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। নাও আই এম গোয়িং থ্রু দ্য পোয়েট্রি। এবার একটা বিষয় আছে যেটা হায়ার স্টাডি করে তোমরা করবে, তবুও আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই সেটা। যখন আফটার রিডিং দ্য পোয়েম, এই অক্টেভ অ্যান্ড সিস্টেট, এই অক্টেভটা কি এবং সিস্টেটটা কি, এই 8 লাইন 6 লাইনের একটি ছন্দ আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন আমি ডাইরেক্ট পোয়েমটা পড়াচ্ছি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতা কখনোই মৃত নয়, পৃথিবীর কবিতা কখনোই মৃত নয়। দ্য নেগেটিভ সেন্টেন্স, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তাহলে যদি এটাকে আমরা অ্যাফার্মেটিভ করে নিই তাহলে কি হবে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। পৃথিবীর কবিতা সর্বদাই জীবিত। তিনি ফার্স্ট লাইন ইজ দ্য ভেরি স্ট্রাইকিং লাইন।
প্রথম লাইনটা কিন্তু স্ট্রাইকিং লাইন। কি বোঝাচ্ছেন? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতা কখনোই মৃত নয়। কখনোই মৃত নয় মানে সর্বদাই জীবিত। হোয়েন অল দ্য বার্ডস, যখন সমস্ত পাখিরা, আর ফেইন্ট, ফেইন্ট কথার অর্থ হলো মূর্ছা খেয়ে যাওয়া, উইথ দ্য হট সান, প্রবল সূর্যালোকে, ইন সামার, গ্রীষ্মকালে, ডিউ টু দ্য হট সান, প্রখর সূর্যালোকে, অল দ্য বার্ডস, সমস্ত পাখিরা মূর্ছা খেয়ে যায়, অ্যান্ড দে ওয়ান্ট টু ফাইন্ড শেল্টার, তারা আশ্রয় খুঁজতে চায় তখন পাখিগুলো। সেই জন্য বলছে হোয়েন অল দ্য বার্ডস আর ফেড উইথ দ্য হট সান, যখন সমস্ত পাখিগুলো মূর্ছা খেয়ে যায় প্রবল সূর্যালোকে, প্রখর সূর্যালোকে, অ্যান্ড হাইড, এবং লুকিয়ে পড়ে, ইন কুলিং ট্রিজ। কুলিং ট্রিজ কথার অর্থ হলো শীতল গাছের ছায়া। এখান পর্যন্ত একটু আমি ব্রেক দিয়ে বোঝাতে চাই। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কবিতা কখনোই মৃত নয়। সমস্ত পাখিগুলোকে দেখা যাচ্ছে, অল দ্য বার্ডস আর সিন টু বি ফেন্টেড ডিউ টু দ্য হট সান, এবং সমস্ত পাখিরা মূর্ছা খেয়ে যাচ্ছে, অ্যান্ড দে আর টেকিং শেল্টার ইন কুলিং ট্রিজ, সমস্ত পাখিরা শীতল গাছের ছায়া আশ্রয় গ্রহণ করছে। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, এবং ঠিক সেই মুহূর্তে, এ ভয়েস উইল রান, একটি গলার স্বর, কণ্ঠ, উইল রান মানে ধেয়ে যায়, ফ্রম হেজ টু হেজ, একটা ঝোপ থেকে আর একটা ঝোপে। যখন সবাই বিশ্রাম নিচ্ছে, দে হ্যাভ ফেন্টেড, সবাই বলতে এটা বার্ডসের কথা বলা হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে এ ভয়েস উইল রান, একটি কণ্ঠ ধেয়ে যায় বা ছুটে যায়, ফ্রম হেজ টু হেজ, একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে, অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মিড। নিউ মাউন্ট মিড কথার অর্থ হলো, নিউ কথার অর্থ হলো নতুন, মাউন্ট মিড কথা হলো, মিড শব্দটা আসছে মিডোজ থেকে, মাঠ থেকে। নিউ মাউন্ট মিড, সদ্য কাটা তৃণভূমি। সদ্য কাটা তৃণভূমিতে যে সমস্ত ঘাসগুলোকে ঝোপের মতো করে রাখা আছে, সেই সমস্ত ঝোপগুলোতে একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে যায় গিয়ে, এবং সেখানে তারা উপভোগ করে। সেটা কে? দ্যাট ইজ দ্য গ্রাসহপার, ওটাই হলো ঘাসফড়িং। হি টেক্স দ্য লিড। হি টেক্স দ্য লিড কথা হলো সে নেতৃত্ব দেয়, নেয়। এখানে হি টেক্স দ্য লিড often comes as a vital question, প্রায়শই আসে। হি টেক্স দ্য লিড, কোশ্চেন আছে হু টেক্স দ্য লিড, কে নেতৃত্বটা নেয়। নাও কোশ্চেন মে বি অ্যারাইজড, হি টেক্স দ্য লিড, লিড কথার অর্থ কি? নেতৃত্ব দেওয়া। মানুষকে আমরা নেতৃত্ব দিতে দেখি, কিন্তু হাউ ক্যান এ গ্রাসহপার টেক আর লিড, কি করে একটা ঘাসফড়িং নেতৃত্ব দিতে পারে? এখানে নেতৃত্ব দেওয়ার কথা অর্থ হলো যে ওই সিজনটাকে ডমিনেট করা, ওই সিজনে সে তার গানের মধ্য দিয়ে ওই ঋতুটাকে সঙ্গীত মুখর করে রাখা, যেন সে অলিখিতভাবে দায়িত্বটা নিয়ে নিচ্ছে যে আমি এই গ্রীষ্মকালটাকে সঙ্গীত মুখর করে রাখতে চাই। সেই জন্যই বলাচ্ছে হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতা বা আভিজাত্যে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস মানে কখনোই তার আনন্দ থেমে থাকে না। যেখানে দেখা যাচ্ছে হোয়েন উই সি দ্যাট অল দ্য বার্ডস আর টু বি ফেন্টেড, সমস্ত পাখিগুলোকে মূর্ছা খেতে দেখতে, যখন আমরা দেখি হোয়েন অল দ্য বার্ডস আর টেকিং শেল্টার আন্ডার দ্য কুলিং ট্রিজ, সেখানে কি না গ্রাসহপার কে দেখতেই পাচ্ছি না যে সে ক্লান্ত হয়ে পড়ছে, যেখানে কিনা হি ইজ ফ্লাইং উইথ ডিলাইট, সে আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে, অ্যান্ড হি ইজ ফ্লাইং ফ্রম হেজ টু হেজ, একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে সে ঘুরে বেড়াচ্ছে। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দ কখনোই থেমে থাকে না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন সে মজা করতে ক্লান্ত হয়ে যায়, মজা করে করে ক্লান্ত হয়ে যায়, হি রেস্ট, সে বিশ্রাম নেয়, অ্যাট ইজ মানে আরামে, বিনিথ সাম প্লিজেন্ট উইড, কোনো মনোরম আগাছার নিচে। বিনিথ মানে নিচে, সাম মানে কিছু, প্লিজেন্ট কথার অর্থ হলো মনোরম, উইড কথার অর্থ হলো আগাছা। দিস ইজ দ্য অক্টেভ পার্ট। অক্টেভ পার্টটাকে ডমিনেট করলো কে? তাহলে সামার। এগেন আই এম রিপিটিং দ্য ফার্স্ট 8 লাইন্স। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কবিতা কখনোই মৃত নয়। হোয়েন অল দ্য বার্ডস, যখন সমস্ত পাখিরা আর ফেন্ট মূর্ছা খেয়ে যায়, উইথ দ্য হট সান, প্রবল সূর্যালোকে, অ্যান্ড হাইড, এবং তারা যখন হাইড মানে ঢুকে পড়ে, ইন কুলিং ট্রি, শীতল গাছে,
এ ভয়েস উইল রান, তখন একটি কণ্ঠ ধাবিত হয় ফ্রম হেজ টু হেজ, একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে, অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মিট, নতুন করে কাটা বা এখানে সদ্য কাটা তৃণভূমিতে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, ওটা হচ্ছে ঘাস ফড়িং। হি টেক্স দ্য লিড, সে নেতৃত্বটা নেয় ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতাতে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডেটস, তার আনন্দ কখনোই থেমে যায় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন সে মজা করতে করতে ক্লান্ত হয়ে যায়। হি রেস্ট অ্যাট ইজ, সে তখন বিশ্রাম নেয় আরামে, বিনিড মানে নিচে, সাম প্লিজেন্ট উইন্ড, কোনো মনোরম আগাছা। এবার শুরু হচ্ছে আমাদের শেষের পার্টটা। অন এ লোন উইন্টার ইভিনিং, লোন মিনস লোনলি, অন আ লোন উইন্টার ইভিনিং, একটি নির্জন শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট, যখন বরফ বা তুষারকণা, হ্যাজ রট আ সাইলেন্স, হ্যাজ রট কথার অর্থ হলো রট কথার অর্থ হলো ক্রিয়েট অর মেড। হোয়েন দ্য ফ্রস্ট, যখন বরফ বা তুষার, হ্যাজ রট আ সাইলেন্স, একটি নীরবতার সৃষ্টি করে, ফ্রম দ্য স্টোভ, তখন কোনো অগ্নিকুণ্ড হইতে, বা এখানে স্টোভ কথা অর্থ ফায়ার, কোনো চুল্লি হইতে, দেয়ার সিলস মানে তীক্ষ্ণভাবে জেগে ওঠে, দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার ডাক। তার মানে আমরা ভেবেই নিয়েছিলাম যে সামারটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাহলে পৃথিবীর কবিতাটা বোধ হয় বা পৃথিবীর সঙ্গীতটাই ওইখানেই শেষ হয়ে যাচ্ছে, বাট নট অ্যাকচুয়ালি। কিন্তু ঠিক তা নয়, যখন আবার শীতকাল শুরু হচ্ছে, তখন দেখতে পাচ্ছি আবার কোনো না কোনো একটি পৃথিবীর কোনো জীবিত ছোট প্রাণী সে এসে ডমিনেট করছে এবং তার সঙ্গীতের দ্বারা। অন এ লোন উইন্টার ইভিনিং, এটি নির্জন শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট, যখন বরফ, হ্যাজ রট আ সাইলেন্স, একটা নীরবতা ছেড়ে দেয়, ফ্রম দ্য স্টোভ, তখন সেই চুল্লি হইতে দেয়ার সিলস, তীক্ষ্ণভাবে জেগে ওঠে, দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার ডাক, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ক্রমবর্ধমান উষ্ণতার মধ্যে দিয়ে। এখানে ক্রিকেটটা যারা একটা উষ্ণতার সৃষ্টি করছে থ্রু হিজ মিউজিক, তার মিউজিকের দ্বারা। উই অল নো দ্যাট, আমরা সবাই জানি শীতকাল মানে একদম কনকনে ঠান্ডার মতো ব্যাপার, এবং কনকনে ঠান্ডার জন্য উই প্রেফার টু টেক শেল্টার আন্ডার ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। আমরা সবাই উষ্ণ চাদরের নিচে আশ্রয় গ্রহণ করতে আমরা ভালোবাসি, কারণ কনকনে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। হোয়ার যেখানে কিনা দ্য ক্রিকেট সং ইজ ইনক্রিজিং ওয়ার্মথ, যেখানে ক্রিকেটের সংটা অর্থাৎ ঝিঝি পোকার গানটা একটা উষ্ণতার সৃষ্টি করছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, তখন অর্ধেক ঘুমে তন্দ্রাচ্ছন্ন হওয়া কোনো ব্যক্তির কাছে, ড্রাউজি কথাটা হলো ঘুমে ঢুলুঢুলু ভাব, হাফ লস্ট কথাটা হলো অর্ধেক হারিয়ে ফেলা নিজেকে। এই জায়গাটায় একটা জিনিস বলে নিতে হয় যে মানুষের মনের তিনটা স্টেট থাকে, কনসাস স্টেট, সাবকনসাস স্টেট আর আনকনসাস স্টেট। কনসাস স্টেট, এই যে আমি কথা বলছি এবং যারা যারা আমাকে শুনছে, দে আর ফুললি কনসাস স্টেট। সাবকনসাস স্টেটটা ঘুম ঘুম ভাব, মানে কিছুটা কনসাস কিছুটা আনকনসাস। আর আনকনসাস স্টেটটা প্রায় বলা যেতে পারে ডেথ, মৃত্যু, কোনো সচেতনতা নেই তার মধ্যে। তো এইখানে ব্যক্তিটা ড্রাউজি অবস্থায় রয়েছে। ড্রাউজি কথা হলো তন্দ্রাচ্ছন্ন, স্লিপি, হি ইজ ফিলিং স্লিপি। এবং যখন কেউ ঘুমিয়ে থাকে তাকে যখন ডাকা হয় তখন সে সঙ্গে সঙ্গে সাড়া দেয় না, কারণ হি ইজ হাফ লস্ট, এবং তার রেসপন্ড করতে কিছু সময় লেগে যায়। সেই রকমই একজন ব্যক্তি যিনি আধো ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন, তার কাছে মনে হচ্ছে এই যে সঙ্গীতটা, এই সঙ্গীতটা বলতে দ্য সং অফ দ্য ক্রিকেট ইজ অ্যাপিয়ারিং টু হিম দ্য সং অফ দ্য গ্রাসহপার, তার কাছে মনে হচ্ছে এটা কোনো গ্রাসহপারের গান। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, একজন অর্ধেক ঘুমে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়া ব্যক্তি মনে করে দ্য গ্রাসহপার, এটা কোনো ঘাস ফড়িংয়ের গান, অ্যামাং সাম গ্রাসি হিলস, কোনো ঘাসের উপত্যকার উপরে, কোনো ঘাসের পর্বতের উপরে। ঘাসের কোনো পর্বত হয় না অ্যাকচুয়ালি এটা ঘাসের যে উপত্যকা। দ্য ল্যান্ড ইজ ফুল অফ গ্রাস, সেই ঘাসের উপরে মনে করে যে কোনো বোধ হয় কোনো ঘাস ফড়িং গান গাইছে। এইটার দ্বারা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ব্যক্তি যে হু ইজ ইন ড্রাউজিনেস, কেন তিনি ফিল করছেন যে একটা ক্রিকেটের সঙ্গে একটা গ্রাসহপারের সঙ্গে বলে, এর কারণটা ওইটার দ্বারাই বোঝানোর চেষ্টা করছে। দ্য সাইকেল অফ দ্য সিজন অ্যান্ড দ্য সাইকেল অফ দ্য মিউজিক,
ঋতুর চক্র এবং সেই সঙ্গে সঙ্গে ওই সমস্ত পশু এবং সেই সঙ্গে সঙ্গে পাখি, পার্টিকুলারলি দ্য বার্ডস, বিশেষ করে বার্ডস এবং ইনসেক্টসরা তাদের যে সঙ্গীতটা সেটা সবসময় ঋতুর সাথে সাথে তারাও যে তাদের সঙ্গীতটা পরিবর্তন করে এবং তারা যে ডমিনেট করে নেয়, তাদেরকে দেখতে লাগে না কোনো দিন, তাদেরকে দেখতে লাগে না কোনো ক্ষণ, তাদেরকে দেখতে লাগে না কোনো ক্যালেন্ডার, বিকজ ইট ইজ ইনহারেন্ট ইন দেম, কারণ এটা তাদের সহজাত প্রবৃত্তি, তারা তাদের মতো করেই জানতে পেরে যায়। যেখানে আমাদেরকে ওই জেনারেলি উই আর টু টেক দ্য হেল্প অফ দ্য ক্যালেন্ডার অর সামথিং লাইক দ্যাট, হয় না? যেখানে কি না এই সমস্ত ন্যাচারাল এলিমেন্টসগুলো তাদের একটা সহজাত প্রবৃত্তি আছে এবং দে আর গাইডেড বাই নেচার, তারা প্রকৃতির দ্বারা তারা সবসময় আরক্ষিত হয়ে থাকে। সেই জন্যে এই ব্যক্তি যেখানে মানুষ ভুল করে ফেলছে যে এটা ঘাস ফড়িংয়ের গান না এটা কোনো ঝিঝি পোকার গান, সেখানে কিন্তু ঘাস ফড়িংও ভুলে যাচ্ছে না যে এটা সামার বলে, সেখানে ঘাস ফড়িংয়ের সেখানে ঝিঝি পোকাও ভুলে যাচ্ছে না যে এটা উইন্টার বলে, কারণ তাদের সাথে প্রকৃতির একটি আত্মিক যোগ আছে। যেখানে আমরা কি করি, আমরা প্রকৃতিকে আমরা আমাদের মতো করে ব্যবহার করি ফর আওয়ার ওন সেক, নিজের উদ্দেশ্যে। একটা ইংরেজিতে কথা আছে, এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই গড, প্রত্যেকটা জিনিস সৃষ্টি হয় ঈশ্বরের হাতে, অ্যান্ড ইট ইজ ডিস্ট্রয়েড ইন দ্য হ্যান্ডস অফ ম্যান, এবং এটা মানুষের হাতে সেটা তার ধ্বংসটা হয়। প্রকৃতি সুন্দরভাবে আমাদের কাছে ধরা দেয়, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন পৃথিবী আমাদের সাথে খুব কাছেই রয়েছে, কিন্তু আমরা এত বেশি ব্যস্ত, এত বেশি কর্মচঞ্চল, যার জন্য আমরা সেই দিকে দৃষ্টিপাত করি না, আলোকপাত করি না সেই দিকে। কিন্তু প্রকৃতি তার নিজের মতো করে রূপ বদলে যাচ্ছে সিজন টু সিজন, এবং সেই সঙ্গে সঙ্গে প্রকৃতির যে সমস্ত উপাদান যেমন ইনসেক্টস এবং বার্ডসরা তারাও তাদের মতো করে সঙ্গীতটাকে গিয়ে চলেছে, এবং প্রত্যেকটা ঋতুতে দেয়ার আর 6 সিজনস ইন আ ইয়ার, 6টা ঋতুতেই কোনো না কোনো ফুল, কোনো না কোনো পাখি, তারা কোনো না কোনো ইনসেক্টস তারা তাদের মতো করে গান করছে, তারা তাদের মতো করে প্রকৃতির সৌন্দর্যটাকে বর্ধিত করছে, এবং আমাদের সেটা দেখার সময় থাকুক বা নাই থাকুক তাদের এটাকে নিয়ে মাথা ব্যথার কোনো ব্যাপার নেই। সো দ্য পোয়েট্রি অফ আর্থ বলতে বোঝাচ্ছে, পৃথিবীর কবিতা বলতে বোঝাচ্ছে দ্য মিউজিক অফ আর্থ, দ্য মিউজিক অফ আর্থ অ্যান্ড দ্য পোয়েট্রি অফ আর্থ একে অপরের পরিপূরক। এইবার আমি যেটা বলতে যাচ্ছিলাম যে অক্টেভ এবং সিস্টেটটাকে দেখিয়ে নিতে চাই, যদিও ইন ফিউচার তোমরা পড়বে। বইটা সামনে করে রাখো, ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ডটা দেখো, ডেথ। সেকেন্ড লাইনের লাস্ট ওয়ার্ডটা সান, থার্ড লাইনের লাস্ট ওয়ার্ড রান, फोर्थ लाइन लास्ट वर्ड मीट, फिफ्थ लाइन लास्ट वर्ड लीड, सिक्स लाइन लास्ट वर्ड डन, सेवेंथ लाइन लास्ट वर्ड फन, एट्थ लाइन लास्ट वर्ड वीट। তাহলে এক লাইন 2 3 4 5 6 7 8, এই পার্টটাকে, এই 8টা লাইনের পার্টটাকে বলা হয় অক্টেভ, OCTAVE, এটা সনেটের একটা বৈশিষ্ট্য অক্টেভ। এই অক্টেভের যে এই যে লাইনের শেষ যে অংশগুলো, এগুলোকে যদি আমি মিল ধরি তাহলে দেখা যাবে যে ডেটটা আমি ধরলাম এ, ডেটের সঙ্গে কি সানের মিল হচ্ছে? যদি উচ্চারণগত দিক থেকে আমরা বাংলায় পড়েছি সমচ্চারিত, একই রকম উচ্চারণ, ডেটের সঙ্গে তো সানের মিল হচ্ছে, তাহলে আমরা সানটাকে ধরছি বি। তারপরে আবার সানের সাথে রানের মিল পাচ্ছি, কিন্তু ডেটের সাথে রানের মিল পাচ্ছি না, তাহলে সান তার সাথে কি হচ্ছে রান, তাহলে যদি এটা বি হয় তাহলে এটাকেও আমরা বি ধরব। ডেটের সঙ্গে মিল হচ্ছে কার? মিট, তাহলে এ। তারপরে আবার দেখতে পাচ্ছি লিড, এখানে লিড আমরা দেখতে পাচ্ছি, তাহলে ডেড মিড লিড, তাহলে এটাকে আবার দেবো আমরা এ। তারপরে আবার ডান, সান রান ডান, সানে বি লেখা আছে, রানটা বি, সান বি রান বি, তাহলে ডানটাও হবে বি। ফান
একই রকম উচ্চারণ, বি উইড এ। তাহলে কি ফর্মুলাটা হচ্ছে এ বিবি এ এ বিবি এ। এটা গেল অক্টেভ পার্ট। এবার আমি সিস্টেমটাকে ছোট করে দেখে দিচ্ছি। সিস্টেম পার্টের মধ্যে যেটা আছে ছটা। প্রথমে আছে ফ্রস্ট, FROST। তারপরের লাইনটার শেষে আছে শ্রিল, SHRILLS। তারপরে আছে এভার, সরি আই মিসড ওয়ান ওয়ার্ড, নেভার ছিল এখানটা। নেভার ছিল ফার্স্ট লাইনে, এটা হচ্ছে 9 নম্বর লাইন বলবো, যেহেতু এটা 8 হয়ে গেছে, 8 এর পরে এটা 9। 9 আছে নেভার, 10 আছে ফ্রস্ট, তারপরে আছে শ্রিলস, শ্রিলসের পরে আছে এভার, 13 নম্বর লাইনে শেষে আছে লস্ট, শেষে আছে হিলস। যদি আমরা নেভারটাকে সি ধরি, তাহলে নেভারের সঙ্গে ফার্স্টের মিল নেই। তাহলে নেভারের সাথে যদি ফার্স্টের মিল না থাকে, তাহলে আমরা এটাকে ধরবো ডি। তারপরে কি আছে নেভার, ফ্রস্ট, তারপরে আছে শ্রিল, শ্রিলেরও মিল নেই কারোর সাথে, তাহলে এটাকে আমরা ধরবো ই। তারপরে আবার নেভারের সঙ্গে দেখতে পাচ্ছি মিল হচ্ছে এভারের, তাহলে এটাকে আমরা লিখবো সি। তারপরে দেখতে পাচ্ছি ফ্রস্টের সঙ্গে মিল হচ্ছে লস্টের, তাহলে এটাকে ধরবো ডি। তারপরে দেখতে পাচ্ছি সিরিজের সঙ্গে হিলসের মিল, তাহলে এটাকে আমরা ধরবো ই। তাহলে কি কনস্ট্রাকশনটা দাঁড়াচ্ছে এ বি বি এ এ বি বি এ। পারফেক্ট, রাইট? এটা হলো অক্টেভ পার্ট এবং সিস্টেম পার্টটা হচ্ছে সি ডি ই সি ডি ই। এটা হচ্ছে পেট্রাকান সনেট, অরিটেরিয়ান সনেটের ট্রেড, একটা বৈশিষ্ট্য। এবার আমি কিছু কোশ্চেন নিয়ে তোমাদেরকে ডিসকাস করে নিতে চাই, যে কোশ্চেনগুলো তোমাদেরকে করে নিতে হবে। আমি বোর্ডওয়ার্ক করে দিচ্ছি এবং বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে হোম টাস্কের মতো। Particularly for this poem, the substance of the poem is enough. বিশেষ করে এই পোয়েমটার জন্য সাবস্টেন্স গুলোই লেগে বেশি, কারণ এই পোয়েমটার মধ্যে দুটো জিনিস তোমরা পাবে, নাথিং এলস। একটা হচ্ছে ডমিনেট করতে দেখা যাচ্ছে গ্রাসহপারকে, আর একটা ডমিনেট করতে দেখা যাচ্ছে ক্রিকেটকে। এই দুটোকে নিয়েই এই পোয়েমটা। তাহলে আমি ফার্স্ট দিয়ে রাখছি গিভ দ্য substance of the poem. The poetry of earth. Number 2, comment on the title of the poem. The poetry of earth. Third, he takes the lead. এই লাইনটা থেকে কোশ্চেন হয়, হু টেকস দ্য লিড, and how. Number 4, how he does the cricket play his role
লাস্ট ওয়ান, and seems to one, last লাইনের আগের লাইনে, and seems to one in drowsiness half roast. এই একটা লাইন দিলাম, what does one feel and why? এই পাঁচটা কোশ্চেন করলে যে কোনো কোশ্চেন কভার করা যাবে। Give the substance of the poem, The Poetry of Earth. Poetry of Earth কবিতার substance. Comment on the title of the poem, The Poetry of Earth. Next, he takes the lead. Who takes the lead and how? How does the cricket play his role? কিভাবে ক্রিকেটটা তার ভূমিকা পালন করে in winter, শীতকালে, and seems to one in drowsiness half lost. এবং একজন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অনুভব করে বা মনে করে, হোয়াট ডাজ ওয়ান ফিল, একজন কি অনুভব করে, অ্যান্ড হোয়াই, এবং কেন। এই কোশ্চেনগুলো তোমাদেরকে করে নিতে হবে। এবং টেক্সচুয়াল যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেই টেক্সচুয়াল ওয়ার্ডগুলোর দিকে আলোকপাত করবে তোমরা। আর কিডসের ইমেজারি বা সেন্সুয়াসনেসটা জাস্ট একটু রিড আউট করে নেবে। এটা সাধারণত কোশ্চেন আসে না এটা থেকে। কিডসের ইউজেস অফ ইমেজারি অ্যান্ড সেন্সুয়াসনেস, এটা থেকে কোশ্চেন সাধারণত আসে না। যে কোশ্চেনগুলো থাকে সেগুলো এখানে দেওয়া আছে, ওইগুলো দৃষ্টিপাত করলেই হবে। দ্য পোয়েট্রি অফ আর্থ লেসনটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ এভরিবডি।